আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি উজ্জ্বল আহমেদ। তো আজকে কথা বলবো লতিরাজ কচুর এই পোকাটা নিয়ে। দেখেন, লতিরাজ কচুর প্রত্যেকটা পাতার উপরে এই ধরনের সাদা যে পোকা থাকে, এই পোকাগুলো। তো এই এই পোকাগুলো কিভাবে আপনারা মানে করবেন। আরেকটা আপনাদেরকে আমি পাতা দেখাই, যে এগুলো হচ্ছে একবারে ছেদা করে ফেলেছে। এই পোকাটা একবারে পুরো পাতাটা খেয়ে ফেলছে। এই যে মূলত এই পাতা খেয়ে ফেলছে। এই পাতা খাওয়া নিরাময়েরও ওষুধ আছে বাজারে, তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনোই কারণ নাই। মূলত আমি যেটা এই লতিরাজ কচু চাষে এসে যেটা ফেস করেছি, সেটা হচ্ছে এখানে ধান বা অন্যান্য ফসলে যে এতটা পোকার আক্রমণ হয়, আমার যে অন্যান্য যে ফল বাগান আছে, এর থেকে ভাই এই লতিরাজ কচুতে এত পরিমাণ যে পোকার আক্রমণ হয়, এটা আমি একবারে হতাশ। তো এর জন্য হচ্ছে ভালো ট্রিটমেন্ট করতে হবে আপনার প্রতিনিয়ত। এই যে 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 ডালগুলো আছে, এই যে ডাল, এগুলো আপনার ঠিক মতো ভেঙে দিতে হবে। দেওয়ার পরে আপনার লতিরাজ কচুতে প্রথমে একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ছত্রাকনাশক স্প্রে করার ঠিক 3 দিনের মাথায় এই পোকার জন্য আপনার কীটনাশক দিতে হবে। এখন আপনারা কীটনাশক বলতে, তো এখানে কীটনাশকের অনেকগুলো গ্রুপ আছে। তো আসলে কোন কীটনাশক দিব, কোনটাতে দিয়ে ভালো কাজ হবে, তো আমি এখন পর্যন্ত রিপকট কীটনাশক ব্যবহারে ভালো রেজাল্ট পাইছি। আর আরেকটা পাইছি হচ্ছে অটো কোম্পানির ডার্সবান। তো আপনারা এই দুটা কীটনাশকের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো যেহেতু কচু হচ্ছে লতা জাতীয় ফসল, তো এই দেখেন, আমি আসলে ভিডিও করার জন্য কয়েকটা পাতা আমি আসলে রেখে দিয়েছি, এগুলোতে কোনো ওষুধ ব্যবহার করি নাই। তো দেখেন কীরকম একটা হিজিবিজি একটা অবস্থা। তো এছাড়া আমার অন্যান্য গাছে খুব বেশি পোকার আক্রমণ নাই। তো বিষয়টা হচ্ছে, দেখেন এগুলো একেবারে ফ্রেশ কোয়ালিটির পাতা। তো আপনারা এই দুটা কীটনাশকের মধ্যে যে কোনো একটা আপনার হাতের কাছে যে কীটনাশকটা পান, সেটা আপনার লতিরাজ কচুতে স্প্রে করে দিতে পারেন। এবং আরেকটা বিষয় নিয়ে কথা বলি, এই যে আপনার জমি হচ্ছে আপনার একটু শুকনা দেয়া, এই যে জমি শুকনা দেওয়ার ফলে এখান থেকে যে লতিগুলো বের হচ্ছে, দেখেন এই যে সুন্দর সুন্দর লতি বের হচ্ছে। এবং এগুলো যেহেতু আমাদের লতিরাজ কচু দুইভাবেই যেহেতু খাওয়া যায়। একটা হচ্ছে কাঠ, যেহেতু এটা একটা অপরিত্যক্ত একটা পুকুর, মানে ছোট্ট একটা বদ্ধ জলাশয়, তো এখানে আসলে চাষ করছি। তো এই জন্য দেখেন কত কী পড়ে আছে, আসলে ময়লা আবর্জনা। তো তার মাঝেও এই লতিরাজ হচ্ছে, এটাই অনেক কিছু। আর আমি এখানে খুব বেশি যত্ন করি নাই। আমার হচ্ছে এই বছরে লতিরাজ কচুতে আমার খুব বেশি, এই যে লতিতে আমার খুব বেশি টার্গেট নাই। আমার টার্গেট হচ্ছে চারা উৎপাদন। কারণ আমি হচ্ছে আগামী বছর হচ্ছে আমি হিউজ পরিমাণে লতিরাজ কচু লাগাবো। এই জন্য আমার প্রচুর পরিমাণে চারার দরকার। এই জন্য আমার হচ্ছে এই যে হিজিবিজি করে রাখছি অনেকগুলো চারা। তো কোন কোয়ালিটির চারা আসলে লাগানোর জন্য সবচেয়ে ভালো, এই যে এগুলো ছোটো কোয়ালিটির চারা। তো আমি একটা জিনিস দেখে বুঝতে পারলাম যে এই একেবারে ছোট জিরো কোয়ালিটির চারার থেকে আপনার একটু বড় কোয়ালিটির চারা, এই ধরনের চারা, এগুলো লাগালে রেজাল্ট আরও সবচেয়ে 100 হয়। এবং আপনার গাছে খুব দ্রুত মানে লতি চলে আসে। তো একেবারে জিরো সাইজের চারাগুলো লাগানো, এই সাইজের চারা, এই সাইজের চারাগুলো লাগানো যাবে না। তো আমি বুঝতে পারি না এই সাইজের চারা দিয়ে আরেকটা জমি যেটা করছি, সেটাতে আমি খুব বেশি লাভবান হতে পারিনি। কারণ আমার এখনও পর্যন্ত আমি গাছে সেগুলো চারাতে লতি পাই নাই। কিন্তু যেগুলো বড় টাইপের চারা দিয়ে আমি করছিলাম, তো এই টাইপের বড় চারা, সেগুলোতে আমি খুব দ্রুত সময় লতি পাইছি। তো আপনার যাই যেটাই বলুক, আপনার লতিরাজ কচু চাষ করতে হলে অবশ্যই একটু মিডিয়াম সাইজের চারা দিয়ে আপনারা এই লতিরাজ কচুটা চাষ করতে পারবেন। আর যখন আপনার লতিরাজ কচুতে পোকার আক্রমণ নাই,
আবার কোনো ছত্রাকের আক্রমণ নাই, তখন আপনি কি করবেন? তো যখন ছত্রাক এবং পোকার আক্রমণ আপনার কচুতে থাকবে না, তখন আপনি প্রতি সপ্তাহে আপনার সলুবার বোরন, তারপর হচ্ছে জিঙ্ক, আর এরই সাথে ফ্লোরা অথবা মিরাকুলান বা এসিআই বা আরও অন্য অন্য যে কোম্পানির যে পিজিআর হরমোনগুলো আছে আপনার এলাকায় যেটা পাওয়া যায়, তো এলাকা ভেদে আপনি সেগুলো ইউজ করবেন। আর একটা বিষয়, এই পুরো জমিটা হচ্ছে অসমতল, এখানে পানি বেঁধে আছে। তো পানি বেঁধে থাকার ফলে ওই পাশের লতিগুলো মোটামুটি ভালোই হচ্ছে, এখান থেকে আমি লতিতে মার খেয়ে গেছি। তার মানে এই লতিরাজ কচুর জমিতে খুব বেশি পানি বেঁধে থাকে এরকম জমিতে আসলে লতিরাজ কচু ভাই চাষ করা যাবে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ আপনি চাইলেই আপনার জমির পানি যাতে বের করে দিতে পারেন। আমি তো ভাই এখানে চাইলেই এখানকার পানি আমি রিমুভ করতে পারবো না, কারণ চারিদিকে হচ্ছে উঁচু, এখান থেকে পানি দেওয়া যাবে কিন্তু এখান থেকে পানি উঠানো যাবে না। তো এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু একটু হালকা উঁচু টাইপের জমিতে এই লতিরাজ কচু চাষ করবেন, এতে করে যাতে আপনি আপনার যখন মনে হবে যে অতিরিক্ত পানির প্রয়োজন নাই আপনার জমিতে, তখন আপনি কি করবেন, আপনার পানিটা কেটে বের করে দিবেন। মানে মাঝে মাঝে জমিটা শুকনো দিতে হয়, এতে করে গাছের গ্রোথ ভালো থাকে এবং আপনার লতিটা বের হয়। আর তাছাড়া সব সময় যদি লতির জমিতে পানি বেঁধে থাকে তাহলে আপনার লতি চাষটা খুব বেশি ভালো হবে না। তো ওভারঅল মিলিয়ে আপনাদেরকে একটা কথাই বলবো, ভাই লতিরাজ কচু মোটামুটি ভালোই লাভজনক, তবে এখানে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হয়। এটাতে যদি আপনি ভালো করতে পারেন, এবং সবাই আসলে এই চাষটা পারেন না, এটা একটা সেনসিটিভ চাষ। আমি যেটা দেখতেছি প্রচুর ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রচুর অনেক কিছুর আক্রমণ হয়। তো সব কিছু মিলায় আপনি যদি সঠিক এবং প্রপারভাবে সব কিছু যত্ন করতে পারেন, তাহলে শুধু লতিরাজ না ভাই, অনেক চাষি লাভজনক হবে। এই যে আমি বিভিন্ন গ্রুপে অ্যাড আছি, দেখলাম এক ভাই কমেন্ট করছে, আমি 10 বিঘা জমি চাষাবাদ করি সবজি, তো 10 বছর হলো একটা বাইকও কিনতে পারি না। তো আমি সেই ভাইকে কমেন্ট করছিলাম, ভাই 10 বিঘা জমি আমাকে 1 বছরের জন্য দেন, আমি নিজে একটা R15 কিনবো, আপনাকে একটা কিনে দেবো। তো ভাই আসলে চাষাবাদের ধরন আপনাকে পাল্টাতে হবে। আপনার এই 10 বিঘা জমিতে সে যদি কচুই করে, লতিরাজ কচুই চাষ করে, সে ইনশাল্লাহ 10 বিঘা থেকে 10 লাখ টাকা প্রফিট করা ইজি ব্যাপার। আর 10 লাখ প্রফিট করলে 2টা R15 ইজি হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এরকম, আসলে আপনি কি ধরেন, এই যে বেগুন চাষ করে সবাই ধরা খাইছে, আবার শসা চাষ করে ধরা খাইছে, তরমুজ চাষ করে ধরা খাইছে। তো ভাই এগুলো হচ্ছে পচনশীল প্রোডাক্ট। আর লতিটা হচ্ছে এত বেশি পচনশীল না, এটাকে আপনি 2-1 দিন রাখতে পারবেন এবং আপনার মন চাচ্ছে। এবং আমি এখন পর্যন্ত লতির বাজার, এটা একটা শৌখিন খাবার, তো এটা অনেকেই খায়, শহরের মানুষ খায়, গ্রামের মানুষ খায়। তো আপনি চাইলে ধরেন আপনি আজকে লতি উঠাবেন না, একটু 1 সপ্তাহ পরে উঠাতে পারবেন, এতে খুব বেশি সমস্যা হবে না। তো ধন্যবাদ সবাইকে। আমি আসলে ভুল তথ্য দিয়ে থাকলে সরি, আসলে কথা বলতে গেলে অনেক সময় 2-1টা ভুল কথা বের হয়ে যায়, আর আমি ভিডিও এডিট করি না, তো এই জন্য আসলে ভুল কথা সবাই ভিডিও পোস্ট করতে হয়। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।